তো আমরা আজকে আলোচনায় জানতে পারবো যে একজন প্রতিষ্ঠান পরিচালক পরিচালক কিভাবে তার প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তো প্রথমেই আসবে সুস্পষ্ট দৃষ্টি। পরিচালকের জন্য সর্বপ্রথম কাজ হলো তার লক্ষ্য ঠিক করে নেওয়া, যে আমি আগামী 2 বছর কি করব, আগামী 5 বছর 10 বছর এরকম একটা লক্ষ্য ঠিক করে নেওয়া। তো একজন পরিচালকের ভবিষ্যৎ সম্পর্কে জানা থাকতে হবে। ভবিষ্যৎ সম্পর্কে তার একটা বডি স্ট্রাকচার বা একটা বিল্ডিং, যেরকম ইঞ্জিনিয়ার সে একটা জায়গার মধ্যে দেখার সাথে সাথে একটা বডি স্ট্রাকচার তৈরি করে নেয়, এরকম সে ভবিষ্যৎ সম্পর্কেই একটা স্ট্রাকচার নিজের মধ্যে ধারণ করে নেবে। তো সেখানে 3টা পয়েন্ট খুবই জরুরি। একটা হলো লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, আপনি কি কাজ করবেন এবং সেই কাজ করার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, সেটা লক্ষ্য উদ্দেশ্য। তারপর আপনি তো একা কাজ করতে পারবেন না, এই জন্য আপনাকে টিম এটা টিম নিতে হবে। শিক্ষক থাকবে, অভিভাবক থাকবে, স্টাফ থাকবে এবং স্টেক হোল্ডার যারা আছে তারাও থাকবে। তো টিমকে অনুপ্রাণিত করা, টিমকে জাগিয়ে তোলা, সবাই একসাথে কাজ করা। তারপর আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন। আপনি এই কাজটা করতে এটা ফলাফল কবে আসবে, হয়তো 5 বছর পর, 10 বছর পর। তো আপনার এই 3টা বিষয় নিয়ে আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। তো আমরা এখানে একটা সফলতার গল্প দেখব। তো একটা ইসলামিক স্কুল বা ধরেন একটা ক্যাডেট মাদ্রাসা, ওখানে তারা একটা ভাষা ল্যাব তৈরি করতে চাচ্ছে। ভাষা ল্যাব বলতে এরকম একটা অফিসের মতো থাকবে এবং প্রত্যেকটা ডেস্ক থাকবে, সেখানে ল্যাপটপ থাকবে। প্রত্যেকটা ছাত্রের জন্য এরকম মাইক্রোফোন এবং সামনে ল্যাপটপ, তারপর আপনার কথা বলার জন্য স্পিকার, সবগুলো থাকবে। এবং সেখানে তারা যদি যে ভাষাটা শিখতে চায়, যেমন বাংলা, ইংরেজি, সেই ভাষাটা শুনবে, শোনার পর বলবে। একজন শিক্ষক থাকবে, সে সামনে আহ, একটা মনিটর মাধ্যমে দেখাবে। এটা হলো একটা ভাষা ল্যাব। তো ভাষা ল্যাব, আধুনিক ভাষা ল্যাব তৈরি করার জন্য সে অর্থ যোগান করতেছে, তারপর শিক্ষক প্রশিক্ষণ করতেছে, তারপর প্রযুক্তি ব্যবহার করতেছে। তো এরকম ভাবে একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার কাজ শুরু করে দিতে হবে। হয়তো বা আপনি প্লেগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছেন, অথবা আপনি একটা কম্পিউটার ল্যাব তৈরি করতে চাচ্ছেন। তো এখন থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে আপনাকে কাজ করতে হবে। এখন থেকে আপনার টাকা সঞ্চয় করতে হবে, শিক্ষকদেরকে ওই রকম প্রশিক্ষণ দিতে হবে এবং প্রযুক্তি ব্যবহার করতে হবে। একটা বিষয় যেটা, যে সুস্পষ্ট দৃষ্টি ছাড়া প্রতিষ্ঠান এলোমেলো ভাবে চলতে থাকে। তো আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে, ভবিষ্যতে কি হবে আমার প্রতিষ্ঠানে। তো এটা হলো প্রথম পয়েন্ট। তারপর সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা। আমরা যখন পরিচালনায় চেয়ারে বসি, তখন আমাদেরকে প্রতিনিয়ত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, হয়তো সমস্যার সিদ্ধান্ত, অথবা কোনো কাজ করতে হবে সেখানে সিদ্ধান্ত, মাসের মধ্যে সিদ্ধান্ত। তো এইখানের মধ্যে আমাদের 3টা ধাপ। সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পরিচালককে যদি দেরি করে, তাহলে দেখা যায় তার কাজের মধ্যে সমস্যা হয়। এই জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটা হয়তো বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা বাজেট ব্যয় বা ক্লাস রুটিন, সব ক্ষেত্রেই দ্রুততা বলতে আপনার সঠিক একটা সিদ্ধান্ত আনতে যতটুকু সময় লাগে এরকম না আপনাকে 2 মিনিটের মধ্যে করতে হবে, 5 মিনিটের মধ্যে করতে হবে। একদিন সময় নেন, সবাইকে নিয়ে বসেন। তথ্যভিত্তিক সিদ্ধান্ত। সবসময় সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ কাজ করবে না, তথ্য এবং ন্যায্যতা যেরকম সামনে আসবে, আহ, বিচার আসলে আপনি একজনের পক্ষে তার পক্ষে ফাইসালা দিয়ে দিলে এরকম না। ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত দিবেন, যাচাই বাছাই করে। দোনো পক্ষের কথা শুনতে হবে, তাই তারও কথা শুনতে হবে, তারও কথা শুনতে হবে। এরকম ভাবে যেন আপনি একজন আদালতের জজ, এরকম ভাবে একটা রায় শোনাতে হবে। চাপ সহনশীলতা। আপনি একটা কঠিন পরিস্থিতি, এরকম পরিস্থিতি পড়ছেন যে দোনো জায়গায় যদি আহ, রায় দেওয়া যায়, তাহলে তারা চুপ থাকবে। তো এক পক্ষে তো রায় দিতে হবে। এই জন্য ওই সময়ও আপনাকে মাথা ঠান্ডা রেখে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো সময় মতো সিদ্ধান্ত নেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত, চাপ সহনশীলতাও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতে হবে। তো আমরা একটা বাস্তব উদাহরণ দেখবো। একজন অভিভাবক অভিযোগ করলেন যে তার সন্তানের সাথে একজন শিক্ষক আহ, মারধর করছে, অথবা কটু কথা বলছে, এরকম একটা বিচার নিয়ে আসলো। তো পরিচালক দোনোজনের কথা শুনলো। আপনার যখন অভিযোগ আসে, তখন আপনার মূল কথা হলো আপনার অভিযোগটাকে শুনতে হবে সময় সুন্দর করে, শ্রবণযোগ্যতা থাকতে হবে। এই জন্য বলে যে কম কম বলো বেশি শোনো। তা আপনার শোনার যোগ্যতা থাকতে হবে, শুনতে হবে। অভিযোগ শুনলে অভিযোগের যে সমাধান, সেটা অর্ধেক সমাধান হয়ে যায়। তো অভিযোগটা শুনতে হবে। অভিযোগ শোনার পর যাচাই করলেন, তারপর শিক্ষককে ডাকলেন, ডাকার পর শিক্ষককে কিছু বলেন যে সামনে থেকে এরকম করবেন না। তারপর অভিভাবক সে বললো ঠিক আছে, আমার কথা তিনি আহ গ্রাহ্য করেন। তারপর শিক্ষকও সতর্ক হয়ে গেলেন, গার্জিয়ান অভিভাবকও তিনি ন্যায় বিচার অনুভব করলেন।
তো এরকম ভাবে সিদ্ধান্ত গ্রহণ, এটাও পরিচালকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা। তারপর আপনার যদি একটা প্রতিষ্ঠান চালাতে চান তাহলে একা তো আর চালাতে পারবেন না। অনেক প্রতিষ্ঠাতা তিনি দেখা যায় নিজেই ক্লাস করান, নিজে অফিসের কাজ সামলান, নিজেই মাহফিলের কাজ সামলান, সব কাজ নিজেই করতে যায়। তখন দেখা যায় হযবরল অবস্থা দেখা যায়। এই জন্য টিম তৈরি করতে হবে, দল গঠন করতে হবে, সবাইকে ভাগ করে দিতে হবে কাজ। তুমি এই কাজ করবে, তুমি এই কাজ করবে। যখন নিজেই সবকিছু করতে যাবেন দেখবেন কোনোটাই হবে না। এই জন্য দল গঠন করতে হলে 4টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো সদস্য মূল্যায়ন, যার যেমন যোগ্যতা, যার যেমন সক্ষমতা, তাকে ওই রকম ভাবে মূল্যায়ন করতে হবে। যদি মানুষকে মূল্যায়ন না করেন তাহলে সে দলে কাজ করার মেন্টালিটি থাকবে না। তারপর দায়িত্ব বন্টন, দায়িত্ব বন্টন করতে হবে। কার উপরে বেশি দায়িত্ব দিয়ে দিলেন আর বা কাউকে একেবারে কম দায়িত্ব দিয়ে দিলেন, এরকম না, একেবারে সমানভাবে দায়িত্ব বন্টন করতে হবে, সহযোগিতা বৃদ্ধি। এখন দায়িত্ব তো বন্টন করলেন, এখন একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে। কেউ বললো ঠিক আছে আপনি আমার একটু কাজটা করে দেন, আমার কাজটা একটু দেরিতে শেষ হবে, তো আপনি একটু কাজটা করলে আমার কাজটা একটু তাড়াতাড়ি শেষ হবে, এই জন্য সহযোগিতা করতে হবে। তারপর মতামত গ্রহণ। এখন আপনি সবাইকে কাজ দিয়ে দিলেন কিন্তু কারো মতামত গ্রহণ করলেন না, যে সে কাজটা করতে পারবে কিনা, তার ওই যোগ্যতা আছে কিনা, বা তার ক্ষমতা আছে কিনা, বা তার সময় আছে কিনা। এই জন্য মতামত, এটাও আপনার টিমের কাজ করতে গেলে এটাও দেখতে হবে। তো আপনার প্রথমে কাজ হলো সদস্য মূল্যায়ন করা, দায়িত্ব বন্টন করতে হবে, মতামত নিতে হবে। তারপর মতামত গ্রহণ করবার সবার কাজ আহ হয়ে যাবে, সবার কাজ নির্ধারিত হয়ে যাবে, তখন সবাই একে আরেকজনকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে কাজটা শেষ করবে। তো প্রতিষ্ঠান পরিচালনা একা সম্ভব নয়। অনেক পরিচালক এখানে আইসা সমস্যায় পড়ে, যে একাই সবকিছু করতে যায়, নিজেই হাজিরা ডাকবে, নিজে অভিভাবকের সাথে কথা বলবে, নিজেই সবকিছু করবে। এরকম কয়েকজনকে দেখা যায় নিজেই রাতের বেলা গিয়ে পোস্টার লাগায়। তো এরকম যেন না হয়, সবাইকে ভাগ করে দেয়। যেমন টিম ওয়ার্কের ফল একটা এখানে কেস স্টাডি দেওয়া হয়েছে, যে বার্ষিক কোনো একটা অনুষ্ঠান হবে, তখন শিক্ষক সবাইকে আলাদা আলাদা কাজ ভাগ করে দেন। তুমি হুজুরদের দাওয়াত দাও, তুমি হুজুরদের খাবার খাওয়াও, তুমি ছাত্রদেরকে বিভিন্ন কাজ দাও, এরকম ভাবে সবাইকে সবার কাজ ভাগ করে দিলেন। তো এইভাবে যদি করেন তাহলে আপনার অনুষ্ঠানটা খুব ভালোভাবেই সম্পন্ন হবে। তারপর শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সম্পর্ক। একজন পরিচালকের তিন দিকেই খেয়াল রাখতে হয়, শিক্ষকেও খেয়াল রাখতে হয়, শিক্ষার্থীর দিকেও খেয়াল রাখতে হয়, অভিভাবকের দিকেও খেয়াল রাখতে হয়। তো শিক্ষকের দিকে খেয়াল কিরকম, তার সম্মান, তার মর্যাদা ঠিক রাখা এবং তাকে সহায়তা প্রদান করা। আর শিক্ষার্থীদেরকে তাদেরকে দুইটা জিনিসের মাঝখানে রাখা, স্নেহ করা, শাসনও করা। অনেক প্রতিষ্ঠান বলে না না একেবারে বাচ্চাদেরকে মারা যাবে না, ঠিক আছে 6 বছর বাচ্চাদের নিচে মারা যাবে না, কিন্তু যখন 6 বছর হয়ে যাবে বা তার 8 বছর 9 বছর হয়ে গেছে তখন তাকে একটু হলেও শাসন করতে হবে। যখন আপনি শাসন করবেন তখন দেখা যাবে যে সে বিগড়ে যাবে। এই জন্য শাসন, বর্তমানে শাসনের অনেক পদ্ধতি আছে। যেরকম আপনি বাড়তি ক্লাস দিয়ে দিলেন, ক্লাস ছুটি হয়ে গেল, ধরেন 2টা বাজে আপনার মাদ্রাসা ছুটি, তো আপনি কি করলেন, যে দুষ্টামি করছে, পড়া পারে নাই, অথবা অন্য কোনো সমস্যা করছে, তাকে আধা ঘন্টা বেশি ক্লাস, তার সে আধা ঘন্টা বেশি থাকতে হবে। আমরা ওই যে স্ক্রিনে কেউ আঁকাকে করব না, স্ক্রিনে কেউ দাগ দিব না। যদি আপনার জুম করতে হয় তাহলে এইভাবে করবেন, তাহলে বড় হয়ে যাবে। এরকম আঁকাকে করবেন না। যদি কারো লেখা দেখতে সমস্যা তাহলে এরকম জুম করবেন। তো শিক্ষার্থীদেরকে স্নেহ শাসন দুইটার মাঝখানে রাখতে হবে, স্নেহ করতে হবে, শাসনও করতে হবে। যদি আপনি শুধু স্নেহ করেন তাহলে ঘাড়ে উঠে বসবে, আর যদি শুধু শাসনই করেন তাহলে মাদ্রাসা থেকে ভাগবে। অভিভাবকের আস্থা, অভিভাবক চায় একটা আহ এরকম প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর আস্থা রাখা যায় পরিপূর্ণ। তো সেখানে যদি এরকম হয় যে আপনি প্রতিষ্ঠান দেওয়ার পর ওই শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে চলে যেতে পারতেছে না, অনেক জায়গায় দেখা যায় ভেগে আসতেছে, গেটে নিরাপত্তা নাই, এরকম অবস্থা। তো এরকম যেন না হয়, অভিভাবকরা যেন আপনার প্রতিষ্ঠান শিক্ষার উপরে, নিরাপত্তার উপরে, স্বাস্থ্যের দিক দিয়ে, তারপর আপনার শিক্ষকের দক্ষতার উপরে, সবকিছুর উপরে যেন পরিপূর্ণ আস্থা রাখতে পারে, এরকম অবস্থা তৈরি করতে হবে। তো একজন সফল পরিচালকের জন্য এই 3টা জিনিসের সমন্বয় করা জরুরি। একটা বাস্তব উদাহরণ দেখবো। একজন পরিচালকের একটা গার্জিয়ান আসছে, অভিভাবক আসার পর বলছে যে আমার এই মাসে একটু সমস্যা, বা 2 মাস 3 মাস সমস্যা, আমি মাদ্রাসায় ফি দিতে পারতেছি না, তো আপনি একটু আমাকে কিস্তিতে অথবা একটু সুযোগ দেন। তো আপনি অভিভাবকের একটু সাহায্য করলেন, তো তার সন্তানের লেখাপড়া সহযোগিতা হইলো, সেও মনোযোগী হইলো। এখন যদি আপনি ক্লাসে গিয়ে বলেন এই তুমি বেতন দাও নাই, তুমি বেতন দাও নাই, বেতনের কথা কখনোই ছাত্রদেরকে বলবেন না, এটা হলো মূল কথা। যদি ছাত্রদেরকে বলেন তাহলে সে অন্য ছাত্রদের কাছে বা ছাত্রীদের কাছে
সে একটা দেখা গেল অন্যরকম, কারণ সবসময় মনে রাখবেন বাচ্চারা একটা মূল কথা চাইল্ড সাইকোলজির কথা, যে তারা ফিল করে বেশি, অনুভব করে বেশি, কিন্তু বলতে পারে কম। আপনি যখন তাকে একটু স্নেহ করবেন সে বলতে পারবে না মায়া করলেন যে আমাকে অনেক মূল্য দিছে, সে বলতে হয়তো বলতে পারতেছে কম, কিন্তু সে ফিল করতে পারে অনেক। এই জন্য কখনো বাচ্চাদের কাছে বেতন চাবেন না। অনেক ওই পরিচালক দেখা যায় যে ক্লাসে বলতেছে তুমি বেতন দাও না, এই তুমি বেতন দাও, তুমি বেতন নিয়ে আসবা। সে কোথা থেকে বেতন নিয়ে আসবে? সে কি চাকরি করে? তো আপনি সরাসরি অভিভাবকের সাথে যোগাযোগ করে। তো এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। এখন যদি আপনার স্টাফ থাকে, স্টাফের সাথে সবার সাথে আপনি আকর্ষণীয়ভাবে কথা বলতে হবে। যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল। বর্তমানে আমাদের যে জিনিসের সমস্যা সেটা হলো কমিউনিকেশন স্কিল। আমরা দেখা যায় একজনের সাথে বাসে যাইতেছি ঢাকা থেকে চট্টগ্রাম, তো প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি, তো তার সাথে সালাম টালাম শেষ, এদুরই কথা। তো যার যোগাযোগ দক্ষতা আছে, কমিউনিকেশন স্কিল আছে, সে দেখা যায় যে 2-3 ঘন্টা তার সাথে কথা বললো, দাওয়াত দিল। তো আমাদের এই দক্ষতা একটু বাড়ানো দরকার। এই জন্য বিভিন্ন কোর্সও আছে। যোগাযোগ শুধুমাত্র কমিউনিকেশন স্কিল, আপনার এগুলার বইও আছে, যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল। তো যোগাযোগ দক্ষতা নেতৃত্বে প্রাণ শক্তি। আপনি কিভাবে যোগাযোগ করবেন? অনেক প্রতিষ্ঠানে দেখা যায় একজন শিক্ষকের সাথে তার একটু খারাপ সম্পর্ক, এখন সে অন্য শিক্ষকের মাধ্যমে তার কাছে খবর পৌঁছাইতেছে, অথবা তা অন্য গার্জিয়ানের সাথে তার একটু খারাপ সম্পর্ক, তখন ছাত্রের মাধ্যমে সে খবর পৌঁছাইতেছে। তো এরকম যেন না হয়। তো প্রথম কথা হলো আপনার বলার যে ক্ষমতা, লেখার ক্ষমতা এবং শোনার ক্ষমতা, তিন জায়গায় ক্ষমতা থাকতে হবে। যোগাযোগের দক্ষতা 3 জায়গায়, লেখার মধ্যে, বলার মধ্যে এবং আহ, আহ, শোনার মধ্যে, শুনতেও হবে। তো প্রথম হলো প্রভাবশালী বক্তৃতা। আপনি এরকম ভাবে যে কোনো জায়গায়, হয়তো আপনার কাছে কেউ ভর্তি হইতে আসছে, অথবা মাহফিলে, অথবা কোনো সেমিনারে, তো তখন আপনি পরিষ্কার কথা, যেন একেবারে ইমোশন ইমোশন হয়ে যায়, মানুষ হৃদয়ে গিয়ে পরে, এরকম কথা বলা। তো কার্যকর সভা পরিচালনা, তো আপনার যে সমস্ত আমরা সভা, মিটিং এরকম করে, ওটাও যোগাযোগ দক্ষতার মধ্যেই পড়ে। তো ওইখানে কি কি কাজ? মিটিং এর মধ্যে বিভিন্ন পরামর্শ করা, পরামর্শ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত পৌঁছানো। স্পষ্ট লিখিত যোগাযোগ, তো আমাদের মাদ্রাসার ক্ষেত্রেও বিভিন্ন নোটিশ জারি করতে হয়, বিভিন্ন মেসেজ দিতে হয়, তারপর আপনার প্রতিবেদন লিখতে হয়, চিঠিপত্র আদান প্রদান করতে হয়। তো এখন তো অনলাইন, কেউ মেসেজ দেয়, কেউ ওয়েবসাইটে মেসেজ দেয়, তো বিভিন্ন ভাবে এখানে আপনার এরকম যেন না হয়, আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করি, যেমন পোস্টারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, ওয়েবসাইটে, ফেসবুকে, ইউটিউবে। তো যে যেই মাধ্যমে আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানুক, সবাই যেন একই তথ্য পায়। এরকম যেন না যে এক জায়গায় আপনি বেতন বলছেন 1500, অন্য গার্জিয়ান বলতেছে 1200 টাকা, তো এরকম যেন না হয়। তো আমরা যেই তথ্যটাই দিই, যেই চ্যানেলের মাধ্যমে, সব জায়গায় যেন একই তথ্য পায়। তো আমরা এখন একটা উদাহরণ দেখব, যে মিটিং এর মধ্যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন পরিচালক শুধুমাত্র নির্দেশ দেয়, হ্যাঁ এটা পড়তে হবে, এই সপ্তাহে এই কাজ, আপনার এই কাজ, আপনার ওই কাজ, শুধুমাত্র নির্দেশ দেয়, নিজেই কোনো কাজ করে না, শুধুমাত্র নির্দেশ দেয়। এরকম যেন না হয়। এই জন্য সবার প্রথম আপনি মিটিং পরিচালনা করতে হলে এই কয়েকটা উসুল বর্ণনা করতেছি। ধরেন আপনার মিটিং বসছেন সবাই, 5 থেকে 6 জন। মিটিং এ বসার পর প্রথমে একটা তালিম করবেন, হয়তোবা কোনো শিক্ষকের গুণাবলী সংবলিত কিতাব, অথবা কোনো হাদিসের কিতাব থেকে একটা তালিম করবেন। তালিম করার পরে পরে বললেন ঠিক আছে, আপনারা কি কি বুঝছেন এখান থেকে, আপনারা একটু বলেন। তো একজন আলোচনা করলো, তো এটার মাধ্যমে সবাই একটু মিটিং এর মধ্যে মনোযোগী হয়। তারপর আহ, আগে থেকেই সবকিছু নির্ধারণ করে বসবেন যে আজকে কি কি আলোচনা করা যায়। তো আপনার পকেটের মধ্যে সবসময় একটা প্যাড খাতা থাকবে, সেখানে আপনি লিখে রাখবেন কখন কি সমস্যা হয়। তো এই সমস্যা আপনার প্রতিদিন বা প্রতিদিন 2টা 3টা এরকম করে সমস্যা, ওই সমস্যাগুলো আপনি মিটিং এ উঠাবেন। না হলে দেখা যায় মিটিং এ কি আলোচনা করবেন সেটা নির্ধারণ হয় না, শুধুই অন্য আলোচনা হয়। তারপর আপনার ওই আলোচনা অনুযায়ী আপনি বললেন ঠিক আছে, এই এই সমস্যা আপনার কিভাবে সমাধান করা যায়। তো দায়িত্ব যদি বন্টন করা থাকে, তো দায়িত্ব বন্টন করলেন, তাকে এই দায়িত্ব দিলেন, তাকে এই দায়িত্ব দিলেন। তো দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কি কি কাজ আমরা তখন দেখছি আগের স্লাইডে। তারপর আপনি দায়িত্ব বুঝাই দিলেন। এখন আজকে তো মিটিং করা শুরু করেনি, আগে থেকে মিটিং করা শুরু করছে। তো আগের মিটিং এ যে সমস্ত সিদ্ধান্ত ছিল, যে সমস্ত দায়িত্ব ছিল, তারা কি ওই দায়িত্ব পালন করতেছে কিনা, ওইটা একটু তত্ত্বাবধান করবেন। তো ওইটা একটু তত্ত্বাবধান করে যে ওই কাজটা সে করতেছে কিনা, ওই কাজটা সে করছে কিনা। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো এটা হলো একটা আদর্শ মিটিং এর
উদাহরণ। তারপর নৈতিকতা ও আদর্শিক জীবন। একজন পরিচালককে হতে হবে এরকম যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আদর্শ ছিল, উসওয়াতুন হাসানা। এরকম ভাবে আমাদেরকে আদর্শিক জীবন হতে, আমরা যেন রোল মডেল হই, আমাদের থেকে যেন শিখতে পারে, আমরা যেন জীবন্ত পুস্তক হই। যেরকম কয়েকটা উদাহরণ দেই, যে আপনি মাদ্রাসা ঢুকতেছেন, যে দেখতেছেন যে কয়েকটা আহ ময়লা পড়ে আছে, তারপর আপনি কয়েকটা ময়লা ওইগুলো উঠে পকেটের মতো অথবা ডাস্টবিনে ফেলে দিন। তো সবাই দেখলো, দেখার পর বললো হ্যাঁ, পরিচালক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তখন শিক্ষক ছাত্র সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা। যেরকম আপনার ফেনী রশিদিয়া মাদ্রাসায় গেলে আপনি দেখতে পাবেন কত সুন্দর পরিবেশ। তিনি যিনি আছেন শহীদুল সাহেব, উনি পাকিস্তান লেখাপড়া করছে, তো পাকিস্তানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা মাদ্রাসার মধ্যে। তো ওনার মাদ্রাসায় অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্য কিছু না থাকলেও আপনার এটা আছে, অন্য কিছু তো আছে, তো এটাও আছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর আপনি সত্য কথা বলেন, তারপর আপনি আমানতদার, তো এগুলো আপনার আদর্শিক মডেল হতে হবে। নৈতিকতা আদর্শিক জীবন। তো একজন পরিচালক শুধুমাত্র প্রশাসক না, শুধুমাত্র আদেশ নির্দেশ দাতা না, তিনি জীবন্ত আদর্শ রোল মডেল। তো তার সততা ও বিশ্বস্ততা, সততা থাকতে হবে প্রত্যেক কাজে, অর্থ সম্পদ, তথ্য, তথ্য দেওয়া, তথ্যর কথা একটু হয়ে গেছে। তো দায়িত্বের ক্ষেত্রে আপনার নিজেরও দায়িত্ব থাকতে পারে, তো দায়িত্বের ক্ষেত্রে আপনার সততা এবং বিশ্বস্ততার আঞ্জাম দিতে হবে। তারপর আমানতদারিতা, প্রত্যেক সম্পদের ক্ষেত্রে আপনার অডিট করান বা যেভাবে করেন, আপনার আমানতদারিতা সবার জন্য ফুটে ওঠে। এরকম না যে আপনার মনে মনে আমানতদারিতা, বর্তমানে এগুলো চলে না। যেমন আসুনা ফাউন্ডেশনে তারা অডিট করে সবাইকে দেখায় দেয় যে আমরা আমানতদার, তো আপনি আমানতদার এটা দেখাতে হবে অভিভাবক, এবং সবাইকে দেখাতে হবে যে আপনি প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি অপচয় করে না। ব্যক্তিগত আদর্শ, ইসলামিক মূল্যবোধ অনুসারে অন্যদের জন্য উদাহরণ স্থাপন করা, যেরকম একটু বললাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। তারপর নৈতিকতার বাস্তব প্রয়োগ, তো এই তিনটা জিনিস। তারপর একটা উদাহরণটা দেখেন, একজন পরিচালক দেখলেন যে প্রতিষ্ঠানের কিছু বাজেট আছে, কিছু বাজেট কিছু ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা সম্ভব এবং সেটা কেউ জানবে না। এখন সেই পথে না গিয়ে তিনি শিক্ষার্থীর জনকল্যাণমূলক কিছু কাজে ব্যবহার করলেন। তখন শিক্ষকরা জানলো, ছাত্ররা জানলো, তখন সবাই মনে করলো কি যে আমাদের শিক্ষক বিশ্বস্ত, আমানতদার, তখন আপনার কাছে মানুষ দান করবে। সময় ব্যবস্থাপনা পারদর্শিতা, বাংলাদেশের মানুষের যেই বিশেষ সবচেয়ে বেশি সমস্যা, সময়ে তারা আহ করে না, সময় মেনটেন করে না, সময়কে গুরুত্ব দেয় না। অন্যান্য দেশে সময়কে খুবই গুরুত্ব দেয়, আমাদের দেশে বলে যে 9টার গাড়ি কয়টায় আসবে। সময় সময় আমাদের জীবনে অনেক অবহেলার পাত্র বাংলাদেশে বিশেষ করে। অন্যান্য দেশে দেখবেন যারা আহ উন্নতশীল রাষ্ট্র, তারা সময়কে খুবই গুরুত্ব দেয়, সময়ের আগে আপনি পৌঁছে যান। তো সময় ব্যবস্থাপনায় পারদর্শিতা, একটা আমার অগ্রাধিকার নির্ধারণ, আপনি সময় পরে দেখেন, আপনি আগে দেখেন কোন কাজটা আপনার জরুরি, আজকে আপনার কোন কাজটা জরুরি, এখন আপনার কোন কাজটা জরুরি, এইটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি সময় ঠিক আছে, সময় অনুযায়ী কাজ করেন, কিন্তু আপনি যেগুলো গুরুত্বপূর্ণ না ওগুলো নিয়ে ব্যস্ত, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে ব্যস্ত না। এই জন্য আমাদের মাকাসিদুস শরিয়া নিয়ে একটু পড়াশোনা করা দরকার। সেখানে জরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত, এই তিনটা অধ্যায় শুধুমাত্র আলোচনা যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমাদের জন্য জরুরি, যে আমাদের জন্য জরুরি কোন জিনিস, হাজত কোন জিনিস, তাহসিন, এই তিনটা জিনিস যদি আমরা একটু মোতালা করে অধ্যয়ন করি, তাহলে অগ্রাধিকার আমরা কোন জিনিসকে আগে প্রাধান্য দিব আর কোন জিনিসটা পিছনে রাখবো সেটা আমরা বুঝতে পারবো। তো দৈনিক পরিকল্পনা, প্রত্যেকদিন পরিকল্পনা করতে আজকে আমি কি করব। যেরকম আজকে আমরা যারা অংশগ্রহণ করেছি এখানে, এখানে প্রায় কতজন আছে, 42 জনের মতো। তো আমরা কি বলতে পারি আমাদের আজকে পরিকল্পনা আছে, দৈনিক পরিকল্পনা, আমরা আজকে কি করব, সারাদিন এই 24টা ঘন্টা কিভাবে কাটাবো। আমরা ইলন মাস্ককে অনেক সমালোচনা করি, সে ট্যাক্স দেয় না, তার অনেক সম্পদের পাহাড়, সে মানুষকে দেয় না, কিন্তু সে সফলতার শীর্ষে কিভাবে পৌঁছেছে। তার যে স্পেসশিপ সেটা একেবারে যখন শেষ পর্যায়ে, যখন ওই স্পেসশিপটা যেটা দুনিয়াতে আবার চলে আসে, ওইটার যখন প্রজেক্টটা কাজ চলতেছিল, তার অর্থ সবগুলো একেবারে দিয়ে দিছে ওই প্রজেক্টের উপর। যখন সফলতা পাইছে তখন গিয়ে সে একটা সফলতার পর্যায়ে পৌঁছে গেছে। তো আমরা তার কি করি, সমালোচনা করি, কিন্তু তার কাজগুলো দেখি না, সে কিভাবে সফলতার চূড়ায় পৌঁছে গেছে। তো আমরা তার দৈনিক পরিকল্পনা আছে, এই এখন কি করবে, তখন কি করবে, 5 মিনিট পর কি করবে, আজকে কি করবে, আগামীকাল, এরকম শিডিউল করা। আমাদের কি কি শিডিউল করা আছে সামনের 3 মাসে,
অথবা সামনের বছরে অথবা পুরো জীবনের আমাদের কোনো পরিকল্পনা নাই। এই জন্য পরিকল্পনা না থাকার কারণে আমরা সামনে বাড়তে পারি না। এই একটা গোল চক্করের মধ্যে আমরা ঘুরতে থাকি, একটা গোল চক্কর আছে, গোল চক্করের মধ্যে ঘুরতে থাকি। আমরা মনে করতেছি আমরা অনেক উন্নত হয়ে যেতেছি, কিন্তু এই দৈনিক পরিকল্পনা করতে হবে। তারপর সময়সূচি মেনে চলা। এখন আপনি একটা পরিকল্পনা করছেন প্রত্যেক দিনের, ঠিক আছে, কিন্তু সময়সূচি মেনে চলতেছেন না, তাহলে এটা কাজ হবে না। তো সময়সূচি এটাও মেনে চলতে হবে। যেই পরিকল্পনা করছেন ওই পরিকল্পনা অনুযায়ী আপনি চলতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম একটু কষ্ট হয়, তারপর যখন আপনি এই সিস্টেমে চলে আসবেন তখন আপনার জন্য খুবই এটা ফায়দাজনক হবে। তখন দেখবেন শুধুমাত্র 24 ঘন্টা না। এই জন্য আমাদের বড়রা বলে সময় হলো রাবারের মতো, যত টানবেন তত বড় হয়। এটা কেমনে? যে সময়কে কদর করছে সময় তাকে কদর করছে, যে সময়কে মূল্য দিছে সময় তাকে মূল্য দিছে। তো আমরা সময়কে মূল্য দিব, যদি আমার সময়কে মূল্য না দিই সময় আমাকে মূল্য দিবে না। অপচয় রোধ, সবসময় সময়কে আপনার নষ্ট যেন না হয় এরকম কাজ এড়িয়ে চলা কার্যকর উৎপাদনশীলতা বৃদ্ধি করে। তো সফল পরিচালক জানেন যে সময় একটি অমূল্য সম্পদ, তিনি সময় নষ্ট করেন, সময় যথাযথ মূল্য দেন। তো আমরা এখন একটা বাস্তব কৌশল দেখব। একজন দক্ষ পরিচালক প্রতিদিন সকালে অফিসে পৌঁছানোর পর প্রথম 30 মিনিট শুধুমাত্র সেদিনের কাজে পরিকল্পনা তৈরি করতে ব্যয় করেন। এই অভ্যাসের ফলে অপ্রয়োজনীয় দেরি এড়ানো যায় এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত। এখন আমরা আজকে একটা পরিকল্পনা এবং একটা শপথ করি যে আগামীকাল যখন আমরা মাদ্রাসায় যাব তখন কমপক্ষে আধা ঘন্টা আগে যাই। আধা ঘন্টা যাওয়ার পর আমরা হয়তো মোবাইল ব্যবহার করি অথবা চ্যাট জিপিটি ব্যবহার করেন। চ্যাট জিপিটি ব্যবহার করলে বর্তমানে এটা আপনার জন্য অনেক সময় সাশ্রয় করবে। তো আপনি চ্যাট জিপিটিকে বলে দিলেন আমি আমার সারাদিন এই কাজ করতে হবে, তো সে ওই অনুযায়ী ওই সময় নির্ধারণ করে দেবে। তো আমরা যারা এখানে আজকে জয়েন হয়েছি ইনশাল্লাহ আগামীকাল থেকেই আমরা দৈনিক পরিকল্পনা করব। এখন দৈনিক পরিকল্পনা যখন করা শুরু করবেন তখন আপনার সাপ্তাহিক পরিকল্পনা, মাসিক পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনা, জীবনের পরিকল্পনা আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। তো সময় ব্যবস্থাপনা পারদর্শিতা একজন সফল পরিচালকের জন্য এই জিনিসটা খুবই জরুরি। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা। বর্তমান পৃথিবী আমাদের কোঅর্ডিনেটর উনি বলছেন যে বর্তমানে পৃথিবী খুবই পরিবর্তন হচ্ছে। বর্তমানে এআই অটোমেশন আসার কারণে যেরকম ভাবে আগে শুধুমাত্র মানুষের হাত দ্বারা প্রোডাক্ট তৈরি হতো, কিন্তু পরে কারখানা আসার কারণে মেশিন দ্বারা প্রোডাক্ট তৈরি হয়। এখন অটোমেশন একেবারে অটোমেটিক, সামনে হয়তো মানুষও না রাখতে পারে। তো পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে। পরিবর্তন এটা কোনো খারাপ জিনিস না, পরিবর্তনকে অপরচুনিটি সুযোগ মনে করতে হবে। যদি আপনি পরিবর্তনের সাথে পরিবর্তিত না হন তাহলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। তো আজকে যুগে শিক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আপনার বই থেকে শুরু করে কন্টেন্ট এবং অভিভাবকের বর্ধিত প্রত্যাশা। আগে অভিভাবকরা বলতো ঠিক আছে কোনো মতে ক্লাস 10 পাস করলেই হবে, কিন্তু এখন মাস্টার্স, তারপর বিএ, আরো অনেক কিছু, এমনকি বাহিরেও লেখাপড়া করতে পারে। তো এইসব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো পরিবর্তনের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস লক্ষ্য করি। একটা, পরিবর্তন গ্রহণ করতে হবে, নতুন পরিস্থিতিকে সমস্যা না ভেবে সুযোগ হিসেবে দেখেন। সমস্যা নয়, সমস্যা না, যেরকম বর্তমানে অনেকজন বলতেছে এআই এটা দাজ্জাল। তো আপনি দাজ্জাল দাজ্জাল বলে আপনি এর থেকে পিছনে ছড়তেছেন না, আপনি অনেক সময় আপনার নষ্ট হচ্ছে এবং অনেক সমস্যায় পড়বেন সামনে। তো আমরা এই যে কোঅর্ডিনেটর উনি সামনে ইনশাল্লাহ এআই আপনি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ক্লাসের মধ্যে কিভাবে এআই ব্যবহার করে আপনার সময়কে সাশ্রয় করবেন ওটা নিয়ে ফ্রি ক্লাস হবে ইনশাল্লাহ, সামনে এটা যোগ দিবেন ইনশাল্লাহ, এটা আপডেট জানানো হবে। তো পরিবর্তন গ্রহণ করতে হবে, দ্রুত শিক্ষণ। এখন পরিবর্তন তো গ্রহণ করলেন, পরিবর্তন কি কি পরিবর্তন সেই অনুযায়ী আপনাকে শিখতে হবে। নতুন প্রযুক্তি আসলে, নতুন পদ্ধতি আসলে, নতুন ব্যবস্থাপনা বলতে আপনার ক্লাসের ব্যবস্থাপনা হইতে পারে, পড়ানোর পদ্ধতি, সবগুলো কৌশল আপনি শিখতে হবে। কার্যকর বাস্তবায়ন, এখন আপনি সবগুলো শিখছেন কিন্তু বাস্তবায়ন করলেন না তাহলে এটা তো কাজ হবে না। এই জন্য শেখা সব কিছু এটা প্রতিষ্ঠানে প্রয়োগ করতে হবে। যেরকম ভাবে কোভিড-19 2019-20 সালে অনেক প্রতিষ্ঠান অফলাইনে ক্লাস নিতে পারতেছিল না, তখন তারা অনলাইনে যারা ক্লাস নিতে পারছে তারাই সফল হয়েছে। এখন অনেকে বলতেছে যে অনলাইনে ক্লাস নিলে শিক্ষার্থীরা মনোযোগ থাকে না, এই করে সেই করে, যারা এইসব বলছে তারা পিছিয়ে গেছে। এই জন্য দেখবেন আপনার 10 মিনিট স্কুল শুধুমাত্র এইটাকে কাজে লাগিয়ে তারা সামনে গিয়ে গেছে, বর্তমানে নাম্বার 1 অনলাইন এডুটেকার হিসেবে আছে। শুধুমাত্র এইটাকে কাজে লেগে একটা সমস্যা তারা সমাধান করেছে কি, যে কোভিড-19 মধ্যে অনলাইনে ক্লাস করা যায়, তারা অফলাইনে ক্লাস করতে পারতেছে না। তো আমরা যখন সমস্যা সমাধানে
এগিয়ে আসব, তখন আমাদের জন্য সফলতা চলে আসবে। তো পরিচালকের আরেকটা গুণ প্রেরণা দেওয়ার ক্ষমতা। প্রেরণা বলতে মোটিভেশন, মোটিভেশন করা, আগ্রহ সৃষ্টি করা। আমি মোটিভেশন ব্যক্তিগতভাবে বেশি একটা নেই না, যেটা আমি সত্য কথা, মোটিভেশন অনেক কাজের, কিন্তু আপনার মোটিভেশন থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ডিসিপ্লিন, নিয়ম নীতি। আপনি যখন নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসবেন, আপনার মোটিভেশনের দরকার হবে না, আপনার প্রেরণা দরকার হবে না। আপনি নিয়মের মধ্যে চলেন, আপনাকে প্রেরণা দিয়ে লাভ কি? আপনি হয়তোবা 5 মিনিট বেশি কাজ করলেন, একদিন অনেক কাজ করলেন, কিন্তু আপনি পরের দিন ওই হজবরল অবস্থা হয়ে যাবে। এই জন্য প্রেরণা তখন কাজ দেয় যখন আপনার নিয়ম নীতি চলার পরে কোন ডিপ্রেশনে আইসা পড়ছেন, তখন কি প্রেরণা কাজ দেয়। আপনাকে আগে আসতে হবে ডিসিপ্লিনের মধ্যে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। যদি আপনি নিয়মের মধ্যে নাই, কিন্তু আপনি অনেক প্রেরণা দিলেন, অনেক মোটিভেশন করলেন, সাবিত রায়হানকে নিয়ে আসলেন, অথবা অনেক বড় মোটিভেটেড স্পিকার, মোটিভেশনাল স্পিকার নিয়ে আসেন, কাজ হবে না। আগে আপনার নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। যদি আসার পরে কাজ করেন, প্রেরণা দেন, মোটিভেটেড করেন, তখন গিয়ে কাজ হবে। তো একজন পরিচালকের জন্য শুধুমাত্র আদেশ নির্দেশ দেওয়াই কাজ না, তাকে অনেক সময় প্রেরণা দিতে হয়, মোটিভেট করতে হয়। তো আপনি মোটিভেট করা বিভিন্ন পদ্ধতি আছে, সামনে আসবে। তো মোটিভেট ধরুন সব জায়গায় দিতে, শিক্ষককে দিতে হয়, অনেক সময় শিক্ষার্থীকেও দিতে হয়, অনেক সময় সবাই ডিপ্রেশনে চলে যায়। ভালো কাজের প্রশংসা করা, তো ভালো কাজের যখন প্রশংসা করবেন, তখন সে আরো বেটার, আরো উত্তম ভাবে কাজটা সামনে করার জন্য উৎসাহী হবে। তো আমাদের ভালো কাজের প্রশ্ন, হ্যাঁ তুমি এটা অনেক সুন্দর ভাবে করছো। যদি বলে না এটা কি করছো, সুন্দর হয় নাই, যেরকম 2-3 জনকে পোস্টার লাগাইতে দিয়েছেন, বাহিরে পোস্টার লাগালো, তো আপনি বাহিরে গিয়ে দেখলে পোস্টার গুলো ভালো মতো লাগানো নাই, যেখানে লাগানো দরকার ওইখানে লাগানো হয় নাই। তো আপনি আইসা বলেন হ্যাঁ কি পোস্টার লাগাইছো, হয় না এই সে, যদি এগুলো বলেন তাদের মন ভেঙে যাবে। এগুলো যদি না বলে বলেন হ্যাঁ পোস্টার লাগানো দেখছি অনেক সুন্দর হয়েছে, কিন্তু এইভাবে না লাগে, আমি যেহেতু তোমাদেরকে আগে থেকে বলি না কিভাবে লাগানো দরকার, এই জন্য তোমরা মনে হয় ভালো মতো লাগাতে পারো নাই, আমি আজকে বলে দেবো কিভাবে কিভাবে লাগাবে। তো ভালো কাজের প্রশংসা। ব্যর্থতায় সহানুভূতি। ব্যর্থতার মধ্যে দুইটা কাজ, একটা সহানুভূতি দেওয়া, একটা পথ দেখায় দেওয়া। এই যে আমরা একটা ভুল কাজ করি শুধুমাত্র সহানুভূতি দিই, হ্যাঁ তোমার সমস্যা হচ্ছে, আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করবে, কিন্তু কিভাবে উদ্ধার করবে এটা বলে দিই না, এই পথ দেখানো। দ্বিতীয় জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যর্থতায় সহানুভূতি দেখাবেন, পথ দেখাবেন কিভাবে ব্যর্থতা থেকে সফলতায় পৌঁছানো যায়। ব্যক্তিগত উদাহরণ, তিনি নিজে উদাহরণের সামনে থাকে আদর্শ উপস্থাপন করবে, যেটা একটু আগে নৈতিকতা গিয়েছে। কেস স্টাডি, একজন নতুন শিক্ষককে দিলে নতুন পদ্ধতিতে ক্লাস করতে, এখন সে নতুন একটা পদ্ধতি পেলেও সে তো ওইভাবে ক্লাস করতে পারবে না, এখন সে হয়তো ব্যর্থ হয়ে গেছে। এখন আপনি বলেন হ্যাঁ কি ক্লাস করছো, হয় নাই এই সেই, তো সে অনুৎসাহিত হয়ে যাবে। এই জন্য আপনি বলবেন হ্যাঁ তুমি ঠিক আছো, সমস্যা নাই, তুমি চেষ্টা করতে থাকবে, ইনশাল্লাহ তুমি সফল হবে, দেখবেন যে 2-3 মাস পর সে সফল শিক্ষক হয়েছে। এই জন্য ভালো কাজের প্রশংসা করতে হবে। সামনে শিক্ষক ম্যানেজমেন্টের মধ্যে আসবে কি কি দ্বারা আপনি শিক্ষককে প্রেরণা দিতে পারেন, বিভিন্ন পুরস্কারের মাধ্যমে, ক্রেশ দেওয়ার মাধ্যমে, বেতন বাড়া দেওয়ার মাধ্যমে, অনেকভাবে শিক্ষককে প্রেরণা, মোটিভেশন করা যায়। সমস্যা সমাধান ও দ্বন্দ্ব নিরসন দক্ষতা, আমরা একটু দ্রুত কথা বলতেছি যেহেতু আলোচনা দীর্ঘ, বিষয়টা অনেক জটিল। মানে পরিচালক, পরিচালক হলো মানুষকে পরিচালনা করা, মানুষকে পরিচালনা খুবই কঠিন কাজ। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে দিয়ে ছাগল চড়িয়েছেন। কেন? ছাগল চড়ানোর দ্বারা দুইটা আপনার ফায়দা হয়েছে। একটা হলো তাদের মন নরম হয়, ছাগলের মন নরম, দেখবেন ছাগলের দিকে তাকালে আপনার মায়া লাগবে, তার মন নরম হয়। কেননা আপনার মানুষকে চালাইতে গেলে, মানুষকে দাওয়াত দিলে আপনি কটু কথা বলে, এই যে মন নরম হয়। একটা হলো আপনার তাদেরকে, তারা অনেক তেরা থাকে, তাদেরকে পরিচালনা করা অনেক কঠিন কাজ। এই জন্য একটু দ্রুত বলতেছি, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আর স্লাইডিং সাথে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আপনারা ফায়দা নিতে পারবেন। সমস্যা সমাধান ও দ্বন্দ্ব নিরসন দক্ষতা, একটু এটাও আগের আলোচনা চলে গেছে। বিভিন্ন ধরনের সমস্যা আসবে আপনার প্রতিষ্ঠান যখন পরিচালনা করবেন, তো সেই সমস্যা শুধুমাত্র সমস্যার মধ্যে থাকলে হবে না, সমাধানের যোগ্যতা হতে হবে। তো কিভাবে সমাধান করবেন? একটা হলো আপনার শান্তভাবে বিশ্লেষণ করা। আপনার যখন সমস্যা হবে, প্রবলেম সলভিং স্কিল, এটাও একটা আপনার যোগ্যতা। তো এটার জন্য আলাদা কোর্স করতে হয়। যারা আপনার পরিচালক বলে বিভিন্ন উঁচু পর্যায়ে থাকে, তার প্রবলেম সলভিং স্কিল, এটার জন্য বড় বড় কোর্স করে, এই বিষয়ে অনেক বইও পাওয়া যায়, আমরা ইনশাল্লাহ মোতালা করব, অধ্যয়ন করব। তো এটার মূলে যাইতে হয়, মূল সমস্যা কি, মূলে কি, মূল সমস্যা চিহ্নিত করতে হয়। তো যদি আপনি মূল সমস্যা চিহ্নিত না করেন, বাহিরে অন্য সমস্যা যদি সমাধান করেন, দেখবেন ওই সমস্যাটা ফিরে আসবে। এই জন্য মূল মূল জায়গায় যেতে হয়, মূলে যেতে হয়।
তারপর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, আপনি কারো পক্ষ নিতে পারবেন না। দ্রুত সমাধান, দ্রুত সমাধান না করলে বলবে হ্যাঁ সে শুধুমাত্র অভিযোগ শুনে সমস্যা হয়, কোনো কিছু করে না। তো বাস্তবে একটা উদাহরণ, যেমন দুইজন শিক্ষককে দায়িত্ব দিলেন, এখন দুইজন শিক্ষক ঝগড়া লেগে গেছে যে আমি এই কাজ করবো না, তুমি এই কাজ করবে। তো আপনারা দুইজনকে ডেকে বলে দিলেন যে ঠিক আছে তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব। তো সমস্যা সমাধান হয়ে গেল, তারপর কিছু বলে দিলেন। তো একজন সফল পরিচালকের পূর্ণাঙ্গ চিত্র। নেতা, নেতা বলতে আমরা নেতা বলবো না, লিডার বলবো না, আমরা আমির শব্দ ব্যবহার করব। নেতা এবং আমিরের মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা আপনার আমরাও বুঝতে পারি। আমির সে নিজেও কাজ করে, নেতা সে নিজে কাজ করে না। আমির সে আমরা সম্বোধন করে, নেতা আমি সম্বোধন করে। তো বিভিন্ন পার্থক্য আছে, তো আমরা আমির শব্দ ব্যবহার করব। এই জন্য আমরা দেখবেন তাবলিগ, তাবলিগ ওনারা আমির শব্দ ব্যবহার করে, আমির সাহেব। তো নেতা, আমির দিক নির্দেশনা প্রদান, সকলকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষক সেও জ্ঞান বিতরণ করে, শিক্ষার পরিবেশ উন্নত করে। রোল মডেল সেই জীবন্ত একটা পুস্তক হয়। উপদেষ্টা সঠিক পথ নিদর্শন, সমস্যা সমাধান সহায়তা। তো আমাদের একটা বিষয় শেষ হলো। তো আমরা যদি কারো প্রশ্ন থাকে তো করতে পারেন, একটু সময় 1.5 থেকে 2 মিনিটের মধ্যে, এইটুক মধ্যে যার কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। চ্যাট বক্স আছে, অথবা আপনার আনমিউট করে বলতে পারেন। জি মুহতারাম, আপনি বললেন যে কোনো একটা শিক্ষককে সহানুভূতি, উৎসাহ, পুরস্কার প্রদান করার মাধ্যমে তাকে আরো আপডেট করা। তো এটা করার পরও দেখা যায় তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। যেমন আমি ম্যাথ একজনকে দিয়ে পড়াই, বারবার একই ভুল করতেছে, সমস্যা হচ্ছে, অনেক ভাবে সংশোধন করি, অনেক বুঝাই, পুরস্কার ঘোষণা করি, কিন্তু পরিবর্তন আসে না, শুধু ভুলই হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওইটা আপনার সামনে আসতে, শিক্ষক ম্যানেজমেন্টের মধ্যে আপনি আসতেছে। আপনি প্রথমেই আপনার শিক্ষক নির্বাচন করতে হবে। এই যে সামনে শিক্ষক নির্বাচন ও নিয়োগ, সেখানে আমরা ভুল করি। আমরা কম বেতনে চাই, যে আহ, আমরা যাই 5,000 টাকা দিয়ে শিক্ষক চাই, আর আপনার চাহিদা করি সে 20,000 টাকার কাজ করুক। সামনে আসতেছে কিভাবে একজন শিক্ষককে এটা তো শুধুমাত্র পরিচালকের বিষয়ে বললাম, সামনে আমরা শিক্ষকের বিষয়ে বলবো। এখন পরিচালকের বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? শিক্ষক নয়, শিক্ষকের আলোচনা সামনে আসতেছে। শিক্ষককে কিভাবে আপনি উন্নত করবেন, ট্রেন করবেন, এটা সামনে আসতেছে। তো পরিচালনা বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যারা স্ক্রিনে দাগাদাগি করছেন, দয়া করে একটু এটা থেকে বিরত থাকলে ভালো হয়। ক্লাসের মনোযোগী নষ্ট হয়ে যায় আমি মনে করি। ঠিক আছে, আপনারা যাদের প্রশ্ন আছে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। এখন আপনার কোঅর্ডিনেটর সাহেব উনি আপনারা যে সমস্ত ফ্রি কোর্স নিয়েছেন, বই যারা নিয়েছেন তাদের ফ্রি কোর্স যারা এনরোল করতে পারছে না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আহ, তাদের দিক নির্দেশনা প্রদান করবেন।